আমাকে শ্বশুরবাড়িতে খেতে দিত না, এরকম অভিযোগ অনেক সময় স্ত্রী করে থাকে। যে বিয়ের পর থেকে বা প্রেগনেন্সির সময় বা আফটার প্রেগনেন্সি মানে বাচ্চা হওয়ার পর আমাকে খেতে দিত না, এরকম অভিযোগ কিন্তু অনেক সময় থাকে। সে 498 আইপিসির কেসে হোক বা ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে হোক বা মান্থলি মেনটেন্যান্সে যে মামলা করা হয় সেক্ষেত্রেও, এই বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই যে ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট কেসে অনেক সময় এই অভিযোগ থাকে যে আমাকে পেট ভরে খাওয়ার দিত না বা আমাকে খেতে দিত না বা আমাকে পুষ্টিকর কোনো খাদ্য দেওয়া হতো না শ্বশুরবাড়িতে, এরকম অভিযোগ কিন্তু অনেক সময় থাকে। তো সেক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে অভিযোগগুলো কিন্তু মিথ্যে করা হয়, কিন্তু কোর্টে কিন্তু সেটা প্রমাণ করা মানে এই মিথ্যে সে যে অভিযোগ করেছে এটা কিন্তু অনেক সময় কঠিন হয়। সঠিকভাবে যদি এর ক্রস এক্সামিনেশন না হয় তাহলে কিন্তু সেটাকে মিথ্যে প্রমাণ করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। তাই ভাবলাম এই নিয়ে কিন্তু একটা ভিডিও হওয়া প্রয়োজন। তো এক্ষেত্রে যদি স্ত্রী এরকম মিথ্যে অভিযোগ করে থাকে যে আমাকে শ্বশুরবাড়িতে খাবার দেওয়া হতো না বা আমার প্রেগনেন্সির সময় বা প্রেগনেন্সির পরে মানে বাচ্চা হওয়ার পরে আমাকে পেট ভরে খেতে দিত না, আমি খুব কষ্টের মধ্যে ছিলাম, আমার আমি সেই সময়টা দুর্বল হয়ে পড়েছিলাম, নানা রকম শারীরিক অসুস্থতায় ভুগছিলাম, এরকম যদি অভিযোগ থেকে থাকে যে খাবার দেওয়া হতো না, তো সেই অভিযোগের উপর বেস করে আপনাকে কিন্তু সঠিকভাবে কিন্তু সিরিয়াসলি ক্রস এক্সামিনেশন করতে হবে সেই অভিযোগ থেকে বেরোনোর জন্য। তাহলে কি কি ক্রস এক্সামিনেশন আপনি করবেন তারও কিন্তু একটা প্রিপারেশন প্রয়োজন। তাই যত্ন সহকারে এবং ধৈর্যের সঙ্গে কোন কোন প্রশ্নগুলো আপনার করা উচিত সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন সেটা হলো, আপনাকে শ্বশুরবাড়িতে কোন কোন কাজ করতে হতো, মানে শ্বশুরবাড়িতে যখন ছিলেন তখন কোন কোন কাজ আপনি করতেন, বা যদি সে শ্বশুরবাড়িতে এখনো বর্তমানে থেকে থাকে তাহলে তাকে কোন কোন কাজ করতে হতো সেটা আপনি জিজ্ঞাসা করবেন। স্ত্রী বলবে বাসন মাজতে হয়, কাপড় কাচতে হয়, রান্না করতে হয়। আচ্ছা, আপনাকে এই যে গৃহকর্মগুলো আপনি করেন সে কাজে কে কে সাহায্য করে? আমাকে কেউ সাহায্য করে না, সব কাজ আমাকে নিজের একা করতে হয়। আচ্ছা, আপনি যখন রান্না করেন এই রান্নার কাটাকুটি বা রান্না করা, একটু হেল্প করে দেওয়া, এগুলোতে কেউ হেল্প করে না, আমাকে কেউ কোনো কাজে হেল্প করে না, আমাকে খাটিয়ে খাটিয়ে মারে আর ওরা বসে বসে খায়। মানে আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার শ্বশুরমশাই, আমার ননদ, আমার যারা যারা আছে বাড়িতে তারা সবাই বসে বসে খায়, সব কাজ আমাকে করতে হয়। আপনাকে কাপড় কাচতে হয় না ওদের? হ্যাঁ, আমাকে ওদের বাড়ির সবার কাপড় কাচতে হয়। আচ্ছা, যখন ঘর মোছেন আপনাকে কেউ হেল্প করে না, কেউ হেল্প করে না। আচ্ছা, আপনি যখন রান্না করেন রান্না ঘরে আপনাকে কেউ হেল্প করে না, কেউ হেল্প করে না, মানে রান্নাঘরে আপনি একা একাই রান্না করেন, ঠিক তো? বলে হ্যাঁ। তারপরে কিন্তু অন্য প্রশ্নে ঢুকে যাবে, মানে এই প্রশ্নটাকে কিন্তু আর ট্র্যাক করবেন না, হয়ে গেল। এটা কিন্তু নিয়ে নিল যে রান্নাঘরে আপনি মানে আপনার স্ত্রী একাই রান্না করে, কেউ ওনাকে হেল্প করে না, মানে এই যে রান্না করার দায়িত্বটা সেটা ওনার, মানে এই রান্না করা, রান্নার জোগাড়, রান্নার জন্য যে জোগাড়ি জিনিসপত্রগুলো লাগে, এই সবজি কাটা এই কাটা, সেটা উনি একাই করেন ও রান্নাটি সে নিজেই করেন। এই প্রশ্নের পরে আর ভিতরে ঢুকবেন না। এরপর প্রশ্ন করবেন, আপনার শ্বশুরবাড়িতে কি কোনো রান্নাঘর আছে? বলবে হ্যাঁ। সেটা কি ওপেন না ঘেরাও করা? বলবে যে ঘেরাও করা কেন, জেনারেলি শহরাঞ্চলে ঘেরাও করাই থাকে। তো আপনার যদি এই উত্তরটা এসে যায় যে ঘেরাও করা রান্নাঘর, তো আপনি সেখানেই স্টপ হয়ে যাবেন। তারপর প্রশ্ন করবেন যে কি কি রান্না করতেন আপনি শ্বশুরবাড়িতে। যদি দেখছেন অনেক রকম আইটেম রান্না করছে, ডাল, ভাত, মাছের ঝোল, সবজি, 2-3 রকমের সবজির কথা বলছে, চাটনি, তো আপনি সেগুলো সবগুলো নেবেন। সেখানে কিন্তু তাকে কোনো আটকাবেন না, বা তার যাতে না মনে হয় যে সে এমন কিছু প্রশ্ন করছেন যেগুলো উত্তর দেওয়াতে তার সমস্যা হতে পারে। মানে তাকে খুব কুলভাবে কোয়েশ্চেনগুলো করবে, সে বলবে। তারপরেই কিন্তু এই জায়গাটা তৈরি করবেন, মানে আর্গুমেন্টে আপনি যখন যাবেন তখন কিন্তু এই জায়গাটা আপনি উঠাবেন যে রান্না করার দায়িত্ব ছিল স্ত্রীর, রান্নাঘরটি ছিল ঘেরাও করা, সে নিজেই রান্না করত, এতগুলো আইটেম রান্না হতো আর সে নিজের জন্য রান্না করতো না, নিজে খেত না, এটা হয় কি হবে? তার যদি খিদে পায়, অত পদের রান্না, অত আইটেমসের রান্না, আর সে নিজেই যখন সেই রান্নার দায়িত্বে, সে রান্নাঘরের ইনচার্জ, তখন সে নিজে উঠিয়ে নিজের মতো করে খেত না, সেটা কি সম্ভব? এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবে। মানে সে যে মিথ্যে কথা বলছিল সেটা কিন্তু একটা প্রমাণের জায়গা তৈরি হবে যে আমায় খেতে দিত না। কারণ যে নিজেই রান্না করছে, এটা ঘেরাও করা রান্নাঘরে,
মানে একটা সেপারেট রান্নাঘর, সেখানে তাকে কেউ সাহায্য করতে আসতো না, সে একা একা রান্না করতো। তাকে না সবজি কেটে দিত কেউ, না রান্নায় সাহায্য করতো, কিচ্ছু করতো না, সে নিজেই রান্না করতো। ভেবে দেখুন, সে নিজেই রান্না করতো আর নিজেই খিদে পেলে রুটিটি ছিঁড়ে সে মুখে দিয়ে দিত না। এটা সম্ভব হয় কিভাবে? এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আপনি যখন আর্গুমেন্টের সময় করবেন, এটা কিন্তু আপনার ফেভারে যাবে। সঙ্গে সঙ্গে আপনি ফটোগ্রাফস জোগাড় করবেন বিয়ের আগে এবং বিয়ের পরের ফটোগ্রাফসও জোগাড় করবেন। যদি দেখেন হ্যাপি মুভমেন্টসের কিছু ফটোগ্রাফস, মানে কারো যদি দুর্বলতা থাকে, কারো যদি পেটে খিদে থাকে, সে নিশ্চয়ই হেসে হেসে সেলফি তুলবে না, সে নিশ্চয়ই আনন্দের মুহূর্ত এভাবে ফটোগ্রাফ করে বা ভিডিও করে সে রেখে দেবে না। এগুলো তো সম্ভব নয়, কারণ খিদে পেটে কিন্তু কোনো কিছুই কোনো আনন্দই আনন্দ মনে হয় না, এটা সবাই জানে। তাহলে হ্যাপি মুভমেন্ট আছে মানে পেট ভরা আছে, এটা তো মানতেই হবে। তো হ্যাপি মুভমেন্টের ফটোগ্রাফস আপনি জোগাড় করবেন, সেগুলো কিন্তু এই ক্রস এক্সামিনেশন করা চলাকালীন আপনি কিন্তু স্ত্রীকে দেখাবেন এবং বলবেন এই যে ফটোগ্রাফসগুলো দেখছেন এগুলো কবেকার, বিয়ের আগে না বিয়ের পরে? বলবে বিয়ের পরে। বলবো আচ্ছা আচ্ছা, এই ফটোগ্রাফসগুলো যখন ছিল তখন কি আপনার পেটটা ভরা ছিল না খালি ছিল? বলবে আমার তখন পেটটা খালি ছিল। বলে খালি থাকাকালীন আপনি এত সুন্দর হাসছেন, এত আনন্দ করছেন, ভিডিওতে নাচছেন দেখতে পাচ্ছি, তো এই পার্টি করছেন, এই আনন্দ করছেন, এগুলো সব খালি পেটে করছেন নাকি? এই প্রশ্নগুলো কিন্তু আসবে, তখন কিন্তু সে সঠিক জবাব দিতে পারবে না। এছাড়া আপনি যদি বিয়ের আগের কোনো ফটোগ্রাফস পান আর বিয়ের পরের ফটোগ্রাফস পান, সেখানে যদি দেখেন যে স্ত্রীর কিছু স্থূলতা এসছে, মানে মোটা হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই ফটোগ্রাফস দুটোকে পাশে রেখে জিজ্ঞাসা করবেন এই ফটোগ্রাফসটা কবে? সে যদি বলে এটা বিয়ের আগের আর এই ফটোগ্রাফসটা বলবে বিয়ের পরে, বলে তাহলে আপনি একটু মনে হয় মোটা হয়েছেন না? বলবে হ্যাঁ। এছাড়া যদি আপনার কাছে কোনো এরকম কোনো কাগজপত্র থেকে থাকে যে বিয়ের আগের বা বিয়ে করেছে সেই সময়ের কোনো ডাক্তার দেখিয়েছেন, নিশ্চয়ই ওয়েটের দেখবেন, ওয়েট মাপা হয়, সেখানে ওয়েটে ধরুন 62 কিলো ওয়েট ছিল বিয়ের আগে বা বিয়ের পরে পরে, তারপর তার ওয়েট হয়ে গেছে 70-72 কিলো। তাহলে ভালো যদি মানুষ খাওয়া দাওয়া না পায়, যদি কোনো রকম সমস্যা শরীরে না থাকে, তাহলে তো ওয়েট বেড়েছে, মানে আমি খাওয়া দাওয়া স্বামী আপনার প্রোভাইড করেছে, খেয়েছেন, তাই তো ওয়েটটা বেড়েছে। এই প্রশ্নগুলো কিন্তু আপনি তুলতেই পারেন। এছাড়া ধরুন দেখছেন যে স্ত্রীকে নিয়ে স্বামী বিয়ের পর রেস্টুরেন্টে গেছে, সেলফি তুলেছে, ফটো তুলেছেন, সেখানে ভালো ভালো খাওয়ার আইটেম, তো সেক্ষেত্রেও কিন্তু প্রশ্ন করবেন এই যে যেটা গেছিলেন এইখানে ফটো দেখা যাচ্ছে, এটা স্বামীর সঙ্গে কি বিয়ের আগে গেছিলেন না বিয়ের পরে গেছিলেন? বলবে না আমি বিয়ের পরেই গেছিলাম। বলে যেই মানুষটি বিয়ের পর বাইরে এত টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে মাঝে মাঝে আপনাকে খাইয়েছে, সেই লোকটা বাড়িতে অনেক কম খরচে খাওয়া হয় যেখানে, সেটা আপনাকে প্রোভাইড করেনি। এটা কীভাবে পসিবল হতে পারে? যেই মানুষটা আপনাকে উইকেন্ডে বা মান্থে একবার দুবার করে নিয়ে গেছে কোনো রেস্টুরেন্টে খাইয়েছে, খাওয়া পিছনে এত টাকা খরচ করেছে, এত আইটেমস খাইয়েছে, সেখানে সে আপনাকে দুটো রুটি খেতে দেয়নি, এটা সম্ভব কীভাবে হবে? এটা কিন্তু প্রশ্ন আসবে। এছাড়া ধরুন আপনি প্রশ্ন করবেন বিয়ের পরে আপনি কোথায় কোথায় ঘুরতে গেছেন, সে বলবে এখানে ওখানে ঘুরতে গেছি। তো কবে কবে গেছেন ডেটগুলো নেবেন, যদি ডেট না বলতে পারে ইয়ার নেবেন। তো বলবেন যে বিয়ের পর থেকে যদি আপনাকে খেতে না দিয়ে থাকে, তাহলে একটা মানুষ যে খাবার খেতে দিচ্ছে না, সে ঘুরতে যাওয়ার জন্য বা আপনাকে হানিমুনে নিয়ে যাওয়ার জন্য এত পয়সা খরচ করুন, এটা তো সম্ভব না। এছাড়া যদি এরকম কোনো ফটোগ্রাফস বা এরকম কোনো ডকুমেন্টস আপনার কাছে থেকে থাকে যেটা দিয়ে প্রমাণ হচ্ছে যে বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফকে গিফট দিয়েছে, তো সেগুলো কিন্তু আপনার ফেভারে যাবে। সেক্ষেত্রে বলা হবে যে মানুষটা খেতে দিত না বা খেতে দেয় না, সে মানুষটা গিফট দেয় কি? তো গিফট দিয়েছে মানে সে একটা বড় মনের মানুষ বা সে স্বামী হিসেবে তার কর্তব্য পালন করেছে, তাই হাজব্যান্ড হিসেবে স্ত্রীকে গিফট দিয়েছে, তো সেই মানুষটা খেতে দেবে না? এটা কীভাবে পসিবল? এই প্রশ্নটা কিন্তু আপনি অবশ্যই রেজ করবেন। এছাড়া যদি দেখেন স্ত্রীকে কোনো মানিটারি ট্রানজ্যাকশন হয়েছে, স্ত্রীকে কোনো টাকা স্বামী তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছেন বা ইউপিআই এর মাধ্যমে পাঠিয়েছেন, এই যদি ট্রানজ্যাকশন ডিটেলস যদি আপনি কালেকশন করে থাকেন, সেটাও কিন্তু আপনি কিন্তু এটা আনতে পারেন যে যে মানুষটা খেতে দেয় না, খেতে দিত না, সেই মানুষটা টাকা পাঠাচ্ছে, সেই মানুষটা টাকা পাঠাচ্ছে স্ত্রীকে, তো এটা কীভাবে হয়? এটাও কিন্তু প্রশ্ন আসবে। তারপর প্রশ্ন করবেন যে আপনার স্বামী কি আপনাকে কোনো সিনেমা দেখতে কখনো নিয়ে গেছে? বলবে হ্যাঁ। কোথায় নিয়ে গেছে?
আপনি কোনো মাল্টিপ্লেক্সে নিয়ে গেলে তার টিকিট কত দামের ছিল সে প্রশ্ন করবেন, যদি সে উত্তর দেয় ভালো, আর না হলে বলবেন কোথায় নিয়ে গেছে। এবার কোথায় নিয়ে গেলে সেখানে টিকিটের কেমন কস্ট ছিল সেটা আপনি নিজেই জানিয়ে যাবেন। তো বলবেন এত দাম দিয়ে এত টিকিটের খরচা করে আপনাকে সিনেমা দেখিয়েছে, এখানে এখানে ঘুরতে নিয়ে গেছে, হানিমুনে নিয়ে গেছে। যেই মানুষটা এত খরচা করছেন স্ত্রীর পিছনে, সেই মানুষটা কীভাবে মানুষ বউকে খাবার না দিয়ে রাখতে পারে? এছাড়া যদি বলে যে আমার বাচ্চা হওয়ার পরে আমায় খাবার দিত, তাহলে প্রশ্ন করবেন যে বাচ্চা হওয়ার আগে কি খাবার দিত? বলবে হ্যাঁ তখন খাওয়া দিত। তো এইটা কীভাবে সম্ভব? যেই মানুষটা বিয়ের পর থেকে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত খাবার দিল আর বাচ্চা হওয়ার পরে খাবার দিল না, এটাও তো একটা কেমন একটা সন্দেহের জায়গা তৈরি করে। কেন খাবার দিত না? তো এই প্রশ্নগুলো কিন্তু করবেন, কারণ আপনার স্ত্রী যদি বলে বিয়ের পর থেকে আমায় খেতে দিত, তো বিয়ের পর থেকে যদি খেতে না দেয় বা আপনার যদি কোনো খেতে না খাওয়ার দেওয়ার কারণে যদি কোনো অসুস্থতা এসে থাকে, তার কোনো মেডিকেলের কাগজপত্র আপনার কাছে আছে? এই প্রশ্নও কিন্তু করবেন। এই ক্ষেত্রে যখন এরকম প্রশ্ন আপনি করতে থাকবেন, তখন দেখবেন আপনার স্ত্রীর কাছে যদি মিথ্যে কোনো মামলা করে থাকেন বা মিথ্যে যদি কোনো অভিযোগ সে এনে থাকে, তার কাছে কিন্তু সদুত্তর থাকবে না, মানে তার কাছে কোনো ডকুমেন্টস থাকবে না যে তার সত্যিটাকে প্রমাণ করার জন্য। এরপর আপনি যখন প্রশ্ন করবেন, তখন কিন্তু এই জায়গাটা তৈরি হবে যে স্ত্রীর যে আগের ফটোগ্রাফস, মানে যেগুলো বিয়ের আগের, সেখানে সে অনেকটাই পাতলা চিকন ছিলেন এবং পরবর্তীকালে যখন বিয়ের পর তার মধ্যে স্থূলতা এসছে। তবে একটা কথা, যখনই স্থূলতা নিয়ে প্রশ্ন করবেন তখন কিন্তু একটা জায়গা আসবে, সেটা হলো অনেক শারীরিক সমস্যার কারণে কিন্তু স্থূলতা এসছে, তাই আসে মানুষের মধ্যে। তাই কিন্তু সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাবেন যে স্ত্রীর মধ্যে যে স্থূলতা এসছে সেটা কোনো তার শারীরিক সমস্যার কারণে এসছে নাকি, বা স্ত্রীর কাছে যদি কোনো রকম এরকম কোনো আপনার কাছে ডকুমেন্টস থেকে থাকে, এরকম যদি কোনো রিপোর্টস থেকে থাকে যেটা খাওয়া দাওয়ার খাদ্যাভ্যাসের কারণে বা এক্সট্রা ফ্যাট প্রোটিন এসব খাওয়ার কারণে বা কার্বোহাইড্রেট খাওয়ার কারণে ফ্যাটস গ্রো করেছে বা সে মোটা হয়েছে, এরকম যদি কিছু এসে থাকে আপনার কাছে, এরকম যদি রিপোর্টস বা এরকম যদি কোনো ডাক্তারি কোনো কাগজপত্র আমার থেকে থাকে স্ত্রীর, তাহলে কিন্তু সেগুলো কিন্তু এভিডেন্সে আসতে পারে যে খাবার যদি তাকে নাই দিয়ে থাকি, তাহলে খাওয়ার কারণে সে মোটাগুলো কীভাবে। বা এই যে ফটোগ্রাফসগুলো আছে বিয়ের পর বিয়ের আগের, এগুলো নিয়েও কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন যে দেখুন খাওয়া দাওয়া না পেরে দুর্বল থাকলে মানুষ কীভাবে এরকম জন্মনে থাকতে পারে বা এতটা হেভি ওয়েট ক্যারি করতে পারে। এর সঙ্গে সঙ্গে একটা জায়গা বলে দিই, যদি এরকম কোনো কাগজপত্র যদি স্ত্রীর কাছে থেকে থাকে বা স্ত্রীর যদি এরকম কোনো শারীরিক সমস্যা থেকে থাকে যেক্ষেত্রে স্থূলতাটা তার শরীরের যে অসুখটি আছে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে সামনে এসছে, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্ন অবশ্যই করবেন না, এড়িয়ে যাবেন, কারণ এটা কিন্তু আপনার এগেনস্টে যাবে। কারণ অনেক সবসময় যে মোটা হওয়া মানে যে খাওয়া দাওয়া খেয়ে মোটা হয় সেটা নয়, অনেক সময় অনেক শারীরিক সমস্যার কারণে কিন্তু মানুষ মোটা হয়, সেটা কিন্তু মাথায় রাখবেন। এই সব প্রশ্ন যখন আপনি করবেন তখন কিন্তু আপনাকে যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে আর মাথা ঠান্ডা রেখে প্রশ্নগুলো করতে হবে, কারণ আপনার স্ত্রী যদি বুঝে যায় যে আপনি প্রশ্নগুলো করছেন সেগুলো আপনি তার মুখ থেকে উত্তর বের করার জন্য করছেন, সেটা ওনার এগেনস্টে যেতে পারে, সেটা কিন্তু উনি কিন্তু অনেক সচেতন হয়ে যাবেন এবং অনেক সাবধানীভাবে উত্তর দেবে। তাই তাকে ক্যাজুয়াল ওয়েতে জিজ্ঞাসা করতে হবে যে রান্নার দায়িত্বটা কে সামলায়, রান্নায় তাকে কেউ হেল্প করে নাকি, রান্নাঘরটা ঘেরাও করা আছে নাকি, বা এই যে তার যে বাড়িতে কোন কোন খাবার আসতো, সে কত পদের আইটেমের খাবার রান্না করতো, এই যে এইসব প্রশ্নগুলো তাকে খুব ক্যাজুয়াল ওয়েতে করতে হবে। আর এই প্রত্যেকটা প্রশ্ন যখন উত্তর পেয়ে যাবেন তখন ঠান্ডা মাথায় সেটাকে আপনাকে ক্রস করতে হবে। ক্রস মানে কিন্তু এটা নয় যে চেঁচামেচি করে অশান্তি করে একটা পরিস্থিতিটাকে একটা ভয়ের তৈরি করে বা একটা টেনশন তৈরি করে সেটাকে প্রেজেন্ট করা। ক্রস মানে হলো আপনার যেই প্রশ্নটা আছে সেটাকে সঠিকভাবে উপস্থাপনা করা এবং সেটার থেকে আপনার যে প্রয়োজনীয় উত্তরটা আছে সেটাকে বের করে আনা। ক্রস এক্সামিনেশন কিন্তু একটা আর্ট, তাই এই আর্টটাকে কিন্তু সঠিকভাবে আপনাকে প্রেজেন্ট করতে হবে কোর্টের সামনে। এই প্রশ্নগুলো যদি স্ত্রীকে করেন তাহলে অবশ্যই সঠিক উত্তরটি বেরিয়ে আসবে, আর যদি মিথ্যে অভিযোগ স্ত্রী করেন তাহলে অবশ্যই ধরা পড়বে। তাই আমি বলবো যখনই কোনো এরকম ক্রস এক্সামিনেশনের কথা ভাববেন বা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন, অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলবেন এবং তার পরামর্শ মতো নিয়ে এগোবেন। আর একটা কথা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় আরও সবার সঙ্গে এটা শেয়ার হওয়া প্রয়োজন, যাতে এরকম অভিযোগ যাদের উপর আছে তারা এটা জেনে উপকৃত হতে পারে এবং প্রিপেয়ার করতে পারে নিজেদের মতনভাবে, বা এই যে ডকুমেন্টস যেগুলো আছে যেগুলো পেশ করলে এই অভিযোগগুলোকে খণ্ডন করা যায়, তাহলে তারা সেগুলো জোগাড় করতে অনেকটাইভাবে সচেষ্ট হবেন আর সেটা তাদের উপকার হবে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকে এখানেই আসছি, আগামী ভিডিওতে আবার নতুন নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ।